আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে হাজির করেছি যিনি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ডাক্তার কাজী মাজহারুল ইসলাম দোলন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একেবারে তারেক রহমানের সেই দুঃসময়, যেই সময়টা আমরা অনেক ঘটনা জানি না, অনেক ঘটনা আমরা শুনতাম বাইরে থেকে, কিন্তু কি ছিল সেই ঘটনাটা, সেই ঘটনার উনি একেবারে জ্বলন্ত সাক্ষী। আজকে তারেক রহমান আসছেন সুস্থ হয়ে, এবং দেশের একটা নেতৃত্ব দেওয়ার পেছনের ঘটনাটা আমরা একটু যদি জানতে চাই, যেহেতু ডাক্তার দোলন একেবারে কাছাকাছি ছিলেন। আপনি ওই সময়টা, যে সময়টা তিনি নির্মম নির্যাতনের শিকার হয়ে রীতিমতো পঙ্গুত্বের দিকে যাচ্ছিলেন, ওই সময়টার আপনি সঙ্গী, আপনি যদি একটু আমাদেরকে সেই কাহিনীটা একটু বলেন। ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে স্মৃতিচারণ করতে গেলে আজকে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আপনারা তো জানতে চান উনি কিভাবে এখানে এসেছিলেন। এটা একটা কাকতালীয় ব্যাপার। আমি আসলে অন্য একটা বি ব্লকে আমার রুমটা ছিল। তো আমাদের চেয়ারম্যান স্যার তো ডি ব্লকে থাকতেন। আমার তখন থিসিসের একটা কাজের জন্য আমি ওনার রুমে গিয়েছিলাম। সাধারণত চেয়ারম্যান স্যারের রুমে তখন আমরা যেতাম না। তো হঠাৎ করে ওখানে গিয়ে আমি কম্পিউটারে কাজ করতেছিলাম। সাডেনলি দেখলাম যে অনেক পুলিশ ভিতরে ঢুকে গেছে স্যারের রুমে। আমি ঠিক আপনি বুঝতে পারছিলাম না। এটা এখন যে বাংলাদেশ মেডিকেল মানে পিজিয়া হসপিটাল, তার হ্যাঁ, কথাই তো যেটা বলছেন? এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এটা আগে তো বিএসএমএম ছিল। জি জি। তখনকার কথা বলছি, 2008 ঠিক সালের আছে। কথা। তো ওই সময়টাতে হঠাৎ করে দেখলাম যে পুলিশ বেস্টনীতে কেউ একজনকে নিয়ে এসেছে। তা আমি একটু উকি মেরে, তখন আমি দেখতে পাচ্ছিলাম না ওনাকে। পরে আমি আমার কাজ করছিলাম, এরপর দেখলাম চেয়ারম্যান স্যার ঢুকেছেন। তারপরে পুলিশ বেষ্টিত হয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে এসেছেন। ওনার সাথে আমার একটু পূর্ব পরিচয় ছিল, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত এবং ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের অন্যতম সদস্য ছিলাম। তো আমি সালাম দিয়ে সামনে গেলাম, আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। পরে তো আমাদেরকে পুলিশ ওই রুম থেকে বের হতে দিচ্ছিল না। তো ওনাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো, ওনার ইতিহাস নেওয়া হলো, সবকিছু জেনে তো আমি শুনছিলাম। তো সবাই ভয় পাচ্ছিল যে ওনাকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়। কারারক্ষীদের সাথে যারা এসেছিলেন সবার নাম আমার মনে নেই, তবে ওনারা চাচ্ছিল না যে আমরা ওনাকে এখানে অ্যাডমিট করি। আমি প্রথম বললাম যে যে ওনার যে ইতিহাস আমরা নিলাম বা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে যা দেখতে পাচ্ছি, ওনাকে আসলে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন। তো তারা কিছুতে রাজি হচ্ছিল না, এবং দেখা যাচ্ছিল যে মানে সিটও নেই আমাদের ওনাকে ভর্তি করার মতো। পরে অ্যাভেলেবেল দুইটা সিট পাওয়া গেল। একটা ক্যাবিন ব্লকে একজন আমাদের, যেহেতু বিএনপির একজন এমপি ওখানে ভর্তি ছিলেন। সঙ্গত কারণেই আমি ওনার নাম বলবো না, যেহেতু উনি এখন এখানে আসেন, উনি কিছুতে রাজি হচ্ছিলেন না রুমটা ছেড়ে দিতে। কারণ ওই সময়টাতে ইয়ানাফসি ইনাফসি, কেউ কারো খোঁজ নিচ্ছিল না। উনি কোনো মতো জেল থেকে এখানে এসেছেন হসপিটালে, এত ওখান থেকে তো ভালো অবস্থা এই হসপিটালে, সেটাকে ছেড়ে আবার জেলে ফেরত যেতে চাচ্ছিলেন না। তো তখন একজন আমাকে এসে বললো, আমার একটা জুনিয়র ছেলে, ও এসে বললো, স্যার হান্নান শাহ স্যার আছে কার্ডিওলজি বিভাগে ডি ব্লকে, ও 401 নম্বর রুম। এটা একটা বারান্দায় একটা ছোট্ট একটা রুম। এটা এটা আসলে ওরকম রুম ছিল না, কিন্তু এটাকে রুমে কনভার্ট করা হয়েছিল। তো তখন আমি নিজে গেলাম, হান্নান স্যারকে বললাম যে, একজনকে পাঠিয়েছিলাম প্রথম, উনি একটু রাজি হলেন। পরে আমি যা বলার পর উনি সাথে সাথে বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা এটা প্রসিড করো, আমি ব্যাগটা গুছিয়ে নিই, কারণ আমার তো বিল টিল পেমেন্ট করতে হবে, রেডি হচ্ছে আমি। তখন আমি এসে বললাম যে স্যার ওনাকে ভর্তি করা যাবে। তো ভর্তি করার কারণ হলে, আসলে উনি যখন এসেছিলেন ওনার কোমরে ভীষণ ব্যথা। উনি পায়ের উপর ভর করে দাঁড়াতেও পারছিলেন না। কোনো মতে আমাদের সামনে একটা চেয়ার নিয়ে বসেছেন, আমাকে জিজ্ঞেস করলেন কেমন আছেন। যেহেতু উনি আমাকে চিনতেন ডাক্তার হিসেবে, উনি অবশ্য ডাক্তারদেরকে একটু ভালো মতো চিনতেন, অন্যদেরকে না চিনলো। তো কথাবার্তা বলছিলাম, দেখলাম যে আসলে ওনার পিঠে প্রচন্ড ব্যথা, পিঠের মাঝখান বরাবর। তো এক্স রে করানো হলো। এক্স রেতে দেখা গেল যে আমরা এটাকে ডরসাল স্পাইন বলি। ডরসাল স্পাইনে 8 আর 9 নাম্বার ভার্টিব্রার মাঝামাঝি জায়গাটা একটু সংকুচিত হয়ে আছে, স্পেসটা রিডিউসড এবং একটু ক্র্যাক মনে হচ্ছে। তো পরবর্তীতে এমআরআই করতে হবে, এসব করতে হলে ভর্তি করতে হবে, ওনাকে দেখতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম ওনাকে আসলে একজন প্রধানমন্ত্রীর, 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, ওনার তো সাধারণ চিকিৎসা দিলে হবে না।
ওনাকে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, ভর্তি করে আরো কিছুদিন দেখি কি কি হয়েছে না হয়েছে, ডিটেলস তাহলে জানা যাবে। এটা নিয়েই প্রথম শুরু হয়েছে যে ভর্তি করতে দিবে না। সেটা আমরা কিছু দিয়ে ছাড়বো না। তারপর আমি বললাম যে ওখানে সাহস করে বলে ফেললাম যে আপনারা যদি এই রোগীর চিকিৎসা আমাদের করতে না দেন, তাহলে আপনারা এখান থেকে নেওয়ার সময় আমাদেরকে বন্ড সই দিয়ে যেতে হবে। এখানে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে যে আপনারা চান নাই বলে আমরা এখানে রাখতে পারিনি। না হয় আমি এই রোগীকে ছাড়বো না। তখন বাধ্য হয়ে এর মধ্যে হান্নান শাহ স্যার যেহেতু রাজি হলেন, তো আমরা তখন ওই সিট সংকুলনটা ম্যানেজ করতে পেরেছি। তো ওইদিনই ওনাকে ওখানে ভর্তি করানো হলো। সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম ওনার ক্যাবিনে। এটা আমি অযাচিত ভাবে গিয়েছিলাম। তখন একটা লিস্ট করা হলো, এই ৫ জন ডাক্তারের বাইরে কেউ ওই জায়গাটা ঢুকতে পারবে না। অনেকগুলি পথ পার হয়ে যেতে হতো, অনেকগুলি গোয়েন্দা সংস্থার লোকরা ওখানে ছিল। সবাইকে ওখানে প্রবেশাধিকার ছিল না। তা আমি গেলাম, ওনার সাথে ডিটেলস কথা হলো, পরিচয় হলো। আমার বাবা যে সৌদি আরব বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমার বাবার কার্ডটা ছিলেন। আমি বললাম যে ঠিক আছে, আমি জানতাম আপনি হয়তো আমার কাছে এটা জানতে চাবেন। আমি মোবাইল থেকে বের করে ওনাকে দেখালাম। তো অনেকক্ষণ ওনার সাথে কথাবার্তা হলো, চিকিৎসা শুরু হলো। আসলে ওনার যে সমস্যা ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারছি। রুগী আসলে তো আপনারা জানেন আমরা যে হিস্ট্রি নেই, তো হিস্ট্রি নিচ্ছিলাম তখন। যেই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হয়েছে, আপনি কতদিন আগে ভালো ছিলেন, উনি আসলে তখন এই বিব্রতকর অবস্থা, উনি বলতেও চাচ্ছিলেন না, অল্প অল্প বলছিলেন। তখন যে অবস্থা আমরা তাকে পেয়েছিলাম, আমাদের কাছে মনে হয়েছে এটা কোনো ভারী জিনিস তোলার কারণে হঠাৎ প্রেসার হতে পারে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা উপর থেকে পড়ে গেলে এরকম কিছু হতে পারে। সে ঘুরে ফিরে এই প্রশ্নগুলি জানতে চেয়েছিলাম, কারণ চিকিৎসা করতে হলে আসলে ইতিহাস জানাটা খুব জরুরি, যেটাকে আমরা হিস্ট্রি বলে থাকি। তো যতটুকু পেয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে যেটা ভাষা ভাষা আমরা তখন মিডিয়ার মতো একটু শুনতাম যে টর্চার হয়েছে, এই হয়েছে সে হয়েছে। তো ওই সময়টা থেকে উনি আসলে খোলামেলা ভাবে ওইভাবে কখনো বলেনি। তো যতটুকু বলেছে আমি জানি কিছুটা, কারণ ওনার সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠেছিল। আমরা একসাথে ওনাকে নিয়ে যুদ্ধ করে সে লন্ডন নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য। তখন মাঝে মাঝে কথা হয়েছে, তো মনে হয়েছিল যে 10 থেকে 15 ফিট উপর থেকে ওনাকে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা কি উদ্দেশ্য করা ছিল তৎকালীন লোকজনই বলতে পারবে। তো সেজন্য উনি মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন আর কি। তো এটা যে আমরা চিকিৎসা করছিলাম কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা সাধারণত ওষুধপত্র দিয়ে সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে সেভাবে চলছিল। এর মধ্যে দেখা গেল যে কিছুদিন পরে ওনার বাম উরু, যেটাকে থাই বলে আমরা, ওটার মাংসপেশিগুলো শুকিয়ে যাচ্ছিল। তো ভয় তো আসলে কেউ মিডিয়াতে কিছুই বলছিল না তখন। তো আমি যখন ইয়েতে নিয়ে গেলাম, যে আপনার তখন ক্যাঙ্গারু কোর্ট ছিল, ওখান থেকে বারবার আর ইয়ে হচ্ছিল যে হসপিটাল আর ভর্তি রাখা যাবে না। উনি প্রায় 9 মাস ছিলেন আমাদের এখানে। তো ওখানে আদালতেও আমি ওনাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আদালতেও সাক্ষী সব আমি দিয়েছি, আমি কথা বলেছি। বাকিরা সব বিভিন্ন ভাবে ধানাই বানাই করে একটু এড়িয়ে যেয়ে কথার উত্তর দিতে হতো, কারণ সবাই ভয় ভীতির ঊর্ধ্বে তো কেউ ছিল না, আমরা তো রক্ত মাংসের মানুষ। প্রতিদিন আমার রুমে এই যে বিভিন্ন সংস্থার লোকজন আসতো এবং ভয় ভীতি প্রদর্শন করতো। এমন এক সময় হয়েছে যে আমার বাসায় কাফনের কাপড় পর্যন্ত পাঠানো হয়েছিল। ওটা অবশ্যই এখনো গোছিয়ে রেখেছি, কারণ মুসলমান হিসেবে তো একদিন মরতে হবে। তো সেই কাফনের কাপড়ে হয়তো আমার আমার জন্য কাজে লাগবে। তো অনেক ভয়ভীতিতে ওরা আমাকে বলতে বাধা দিচ্ছিল যে আমি যেন কোনো কিছু না বলি। কিন্তু আমি সাহস করে তখন মিডিয়া থেকে বলেছিলাম, বিবিসির সাক্ষাৎকারে আমি বলেছিলাম হি ইজ অলরেডি পার্শিয়ালি প্যারালাইজড। কারণ সে বাম পায়ের উপর দাঁড়াতে পারছিল না। তো তার চিকিৎসা তো আমরা সেরকম চিকিৎসা দিতে পারবো না। বিশেষায়িত হসপিটাল চিকিৎসা পরে আর কোথায়, বাংলাদেশে সেরকম কোথাও ভালো চিকিৎসা নাই আমি মনে হচ্ছে। আমি মিডিয়াকে বলেছিলাম যে মানুষ একটা নর্মাল একটা জ্বর হইলেও তো সিঙ্গাপুর যায়। তো উনার একটা এরকম একটা ভিআইপি রোগী বাইরে চিকিৎসা করতে অসুবিধা কোথায়? আসলে উনারা ওনাকে ছাড়তে চাচ্ছিল না। এবং এক এক পর্যায়ে কিন্তু উনাকে নিয়ে সিএমএস এ ভর্তি করানোর চেষ্টা করছিল উনি। কিন্তু আমার দৃঢ়তার কারণে আমি উনাকে কিন্তু হসপিটাল থেকে বেরোতে দেইনি। আমি সবসময় সাথে ছিলাম। যত ভয়ভীতি দেখিয়েছে আমার পরিবারকে, আমাকে, এগুলিকে উপেক্ষা করেই কিন্তু উনার চিকিৎসা কার্যক্রম চালু হয়েছিল। পরে আমি যখন মিডিয়াতে সাক্ষাৎকার দিলাম, যে কোন দেশের চিকিৎসা দরকার সবাই বলছে। মিডিয়া তো ভালো মানুষও আছে, ওনারা জানতে চাচ্ছিল যে আসলে কোথায় ওনার চিকিৎসা ভালো। আসলে অর্থোপেডিক চিকিৎসা আমরা সবাই সাধারণত মনে করি জার্মানিতে চিকিৎসা, মানে ওখানে বেটার চিকিৎসা হয়। এখানে অবশ্য আমি একটু চালাকির আশ্রয় গ্রহণ করেছি। আমি দেখলাম যে আমি যে দেশে নিয়ে যেতে চাই সে দেশের কথা বললে সরকার রাজি হবে না। সেজন্য আমি বললাম যে সৌদি আরবে ভালো চিকিৎসা আছে, জার্মানিতে করতে পারেন।
আমেরিকাও তো নিতে পারেন। যেটাতে আমি নিতে চাই সেটা আমি খুব পরে বললাম আর কি, যে ইউকে তেও আছে ভালো চিকিৎসা। তো সবাই ওই যে জার্মানি টার্মানিটা নিয়ে যখন ব্যস্ত, এদিকে আমি ভাইয়ের সাথে ভাই মানে তারেক রহমান সাহেবের সাথে আলাপ করলাম যে জার্মানিতে যে ভাষা, এই ভাষায় যে আমরা কতটুকু ওখানে ঠাঁই পাবো জানি না, তার সাথে ইউকে বেটার হবে, এটা আপনার কাউকে বলার দরকার নেই। আমি এটাকে চালাকি করে ওইভাবে মিডিয়াতে বলেছিলাম। পরে ওরা দেখলো যে মানে যেটাতে আমি যেতে চাই না ওখানেই পাঠাতে চাই, এরকম একটা অবস্থা তৈরি হলো। তো আসলে আমার আকাঙ্ক্ষাটা পূরণ হয়েছিল, আমি ইউকেতে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। আমি ওনাকে সাথে নিয়ে গিয়েছিলাম ইউকেতে, কারণ তখন ওনার এক্সটেন্সিভ ফিজিওথেরাপিটা দরকার ছিল এবং মানসিক প্রশান্তিও দরকার ছিল। এখানে এত মেন্টাল প্রেশার, কি হয় একটা উত্তেজনা, আদৌ জীবন ঝুঁকিপূর্ণ ছিল। সবকিছু মিলে আমরা চাইছিলাম যে এই দেশ থেকে আসলে বের হয়ে যায়। তো 3 তারিখে, সেপ্টেম্বরের 3 তারিখে তো ওনার শেষ পর্যন্ত জামিন হয়েছে। আমরা এটা আদালতে কোর্টে দিয়েছিলাম যে ওনার এই অবস্থায় ওনাকে এখানে চিকিৎসা করা সম্ভব না আমাদের পক্ষে। ইভেন আমি যখন কোর্টে নিয়ে গেছিলাম ওনাকে, ওনাকে অ্যাম্বুলেন্স থেকে আমি নামতেও দিইনি, আমি নিজে সাক্ষ্য দিয়েছিলাম সেই ক্যাঙ্গারু কোর্টে। তো ওনাদেরকে বলেছিলাম এরকম একটা রুগী আপনার এবার টানা হেঁচড়া করে উপর থেকে নিয়ে এসেছেন, স্পাইনের রুগী, এটা কি ধরনের বিহেভিয়ার? একটা মানুষ হিসেবে তো আমার চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সেই অধিকারটা থেকে আমাদেরকে বঞ্চিত করছে আপনারা। তার যদি সত্যিকারে কোনো অপরাধ থেকে থাকে আইন আদালতকে ইয়ে করে বিচার করবেন, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু আগে তো চিকিৎসা, মানুষকে তাকে বাঁচাতে হবে, তারপরে না আপনি তার বিচার করবেন। তো এইভাবে করে করে ওনাকে মানে বিভিন্ন হার্ডেল, কত বলবো, এটা অনেক লম্বা হিস্ট্রি, 9 মাসের হিস্ট্রি। তো অনেক কিছু করে ওনার ওষুধপত্র এগুলি সবকিছু আমি পর্যবেক্ষণ করতাম, এবং ওনাকে আমি একবার বলেছিলাম, ওই রুমের বাইরে একটা রেড একটা দাগ ছিল, আমি ওনাকে বলছিলাম আমাকে যদি আপনি না দেখেন এই লাল দাগের বাইরে কোনোদিন যায় না, যা হয় হবে আমার, কিন্তু আপনার চিকিৎসাকে দরকার। আমার পরিবারও চাচ্ছিল, আমার স্ত্রী বলছিল যে, দেখো জিয়া রহমানের ছেলে, ওনাকে বাঁচাতে হবে, তুমি যে যা পারো ওনার জন্য করো, তোমার দায়িত্ববোধ থেকে তুমি করো। তো পারিবারিক সেই সাহসটা পাওয়ার পরে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম। আমাকে যে মিডিয়ায় যখন যা জিজ্ঞেস করছে আমি সত্য উন্মোচন করেছি। আজকে আল্লাহ রহমতে দিনটা বোধহয় আমার জন্য খুব সুখকর, যে আলটিমেটলি উনি ফেরত আসছেন আজকে। মানে আপনি তো সেই পঙ্গু অবস্থায় লন্ডনে হ্যাঁ, ওনাকে যখন নিয়ে যাচ্ছিলাম আমার সাথে ওই এয়ারপোর্ট পর্যন্ত ডক্টর আওয়াল নামে আর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখন অ্যাসোসিয়েট প্রফেসর বিএমএ, তো ছিল আমার সাথে। ওনার সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার লোকও ছিল না, খুব কম। ছাত্রদল যুব দলে কিছু কিছু লোকজন গিয়েছে। অনেকের নাম যদি এখন বলি খুব খারাপ লাগবে, আমি বলবো না। এই বিএনপির বড় বড় পোস্টে বসে আছে, কিন্তু আসলে ওই সময় কোনো ভূমিকা ছিল না। আমি দাঁড়া দাঁড়ে গিয়েছি যে ওনাকে মানসিক ভাবে বুস্ট আপ করার জন্য এটা করেন সেটা করেন, উনি যেন মনে করে ওনার নেতা কর্মীরা ওনার পিছনে আছে। কিন্তু আসলে কিন্তু তেমন কেউ আসেনি। অনেক স্ট্যান্ডিং কমিটি মেম্বার অনেকের কিন্তু আসেনি, সত্যি কথা। মানে বলা যায় একটা নিঃসঙ্গ অসহায় অবস্থায় আহ, তিনি হ্যাঁ, ঢাকা তারপরে আসেন। শেষের দিকে কিছু কিছু লোকজন এসেছে, কিন্তু যারা এসেছে, যে কয়টা মেয়ে এসেছে ছাত্র দলের বা ছাত্র যুব দল, যারা ছেলে মেয়ে এসেছিল, তারা কিন্তু কেউ আজকে কোথাও নাই, কোথাও নাই, তেমন কথা, সত্যি কথা। হ্যাঁ, যারা ওই সময় ছিল, এখন আমরা দেখা হলে হাসি আর বলি যে দুঃসময়ের গ্রুপ এক আর সুসময়ের গ্রুপ আর এক। হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের যে, আমরা তো কোনো কিছু লোভ লালসা করিনি। তো আমাদের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে উনি একদিন দেশে ফেরত আসবে, দেশের দায়িত্বভার গ্রহণ করবে, যখন ঠিক অসহায় মানুষের একবার জন্য ওই কাজ ওই করবে। ওই বর্ণনাটা যদি দেন, মানে কোন ফ্লাইটে উঠলো, কিভাবে উঠলো, হুইল চেয়ারে করে গেল নাকি অ্যাম্বুলেন্সে করে গেল? না, মানে হসপিটাল থেকে আমরা অ্যাম্বুলেন্সে গিয়েছিলাম, আমাদের সাথে ভাবি ছিল, জাইমা ছিল, তারপর ওনার বোন ছিল, বোন জামাই ছিল, এই কয়জন জায়গা তো আমরা আমরা তখন অনেক ছয়। ছোট। হ্যাঁ, অনেক ছোট। তো ওখানে যে উম, আমরা ওখানে ভর্তি হয়েছিল। তো ওই তো এখান যখন যান কোন এয়ারলাইন্সে গিয়েছিল মনে আছে আপনার? আমরা, হ্যাঁ, আমরা এই যে এমিরেটসে গিয়েছিলাম, আচ্ছা, এমিরেটসে ওখানে গিয়েছিলাম। তো তখনও ওইটাই কি মানে ওই হুইল চেয়ারে করেই উনি উনি হ্যাঁ, মানে হুইল চেয়ারে করে এয়ারপোর্টে গিয়েছিলাম, এয়ারপোর্টে গিয়েছে, এয়ারপোর্টে ডিজিএফএ এসে ওনাকে যেতে দিবে না। যে অনেক বাধা বিপত্তি, কেন এখানে, আমি তখন ওদের সাথে ঝগড়াঝাটি করলাম যে যেতে হবে, এরকম। আমি তখন ভাইয়াকে বললাম আর কি যে কোনো মতে ও যা বলে রাজি হয়ে যান, চলেন আমরা কোনো মতে এই দেশ ছেড়ে আগে যাই। তো এই দেশ থেকে যখন হিথ্রো এয়ারপোর্টে নামলাম, তখন মানে একটা দীর্ঘশ্বাস ফেলে আমরা সবাই একসাথে হেসে উঠলাম যে আল্লাহ বাঁচাইছে, আজকে এখানে আসছি। ওনাকে বললাম আগে চিকিৎসা করেন, পরে দেখা যাবে দেশের মানে অবস্থা কি হয় না, পরে দেখা যাবে। তো সেই অবস্থা, ওখানে আর যাওয়ার সময় দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাকে 5,000 পাউন্ড দিয়েছিলেন। ওই আপনারা দেখবেন তখন ক্লিপে একটা কালো ব্যাগ, সেটা আমি এখনো বহন করি। ওই 5,000 পাউন্ড নিয়ে আমি তারেক রহমানকে সহ
ভাবিকে সহ সবাইকে সহ আমি এখান থেকে মানে লন্ডনে অবতরণ করি তখন। আর এই তারপর যাওয়ার ব্যবস্থাটা কি সরকারি, তখনকার সরকার করে দিয়েছিল? টিকিট কাটা? না, টিকিট আমরা আমাদের ইয়েতেই করেছিলাম, সরকার কিছু করেনি, সরকার আচ্ছা, শুধু অনুমতি দিয়েছে যে আপনারা যেতে পারেন। তখন যেতে পরিস্থিতি পারেন। আস্তে আস্তে তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে বাইরে চলে যাচ্ছিল। এবং যাওয়ার কারণ সময় ম্যাডাম, তারা খুব ন্যাক্কারজনক ভাবে একটা মুচলেকাও নিয়ে নিল, যাতে নিজেদের এটা সেফটি। আসলে মুসলিকা না, এগুলি তো একটা সাদা কাগজের মধ্যে বারবার ইয়ে করতেছিল, ওনাকে ডিস্টার্ব করতেছিল যে যেতে দিবে না। সেই 3-4 জন হ্যাঁ, লোক এসেছিল। আচ্ছা, আমি ওনাকে বলছিলাম যে উনি যা চায় ওদের দেন, এগুলির কোনো মূল্য নাই। এখন আমাদের চিকিৎসা দরকার প্রথম, হ্যাঁ। তো ওরা এখন যেগুলি ফেসবুকে আপনার দেখেন, এগুলি সব বানোয়াট কথাবার্তা, এগুলি এইসব এরকম কিছু হয়নি। একটা আচ্ছা, সাদা কাগজে পেন্সিল দিয়ে লিখে নিয়ে আসছিল যে হ্যাঁ, যে আপনি আর আসতে পারবেন না, রাজনীতি করবেন না, এগুলির কোনো মূল্য নেই। রাজনীতি করবে না কেন? এটা তার নিজের অধিকার এটা। কেন দেশের মানুষের জন্য কাজ করবে? আর এখন তো উনি করতে না চাইলে আমরা ওনাকে বলবো যে আপনারা আমাদের জন্য আপনি আমাদের দায়িত্বভার গ্রহণ করেন। ইত্রোতে না নামা পর্যন্ত আপনারা একটা এর মধ্যে ছিলেন না, মানে একটা এক সময় সতর্ক। যখন ফ্লাইটটা ছাড়ে তখনও ভয় পাচ্ছিলাম যে বাংলাদেশের আকাশ পার আর না হওয়া পর্যন্ত এটা আবার ব্যাক করাইতেও পারে, এরকম একটা হুম, হুম, ভয় তো ছিল। একটা অজানা আতঙ্কে ওই 9টা মাস যে কিভাবে কেটেছে বাংলাদেশে, এটা আমরা আসলে ট্রানজিট আপনাদেরকে কতক্ষণ বললে ছিল এখন বুঝবেন দুবাইতে? না। ট্রানজিট কত সময় ছিল? দুবাইতে তখন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ট্রানজিট ছিল, আচ্ছা, 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 এরকম। আচ্ছা। তো ওখানে আবার দুবাই এয়ারপোর্টে আবার কিছু বাঙালি ওখানে কর্মরত ছিল, ওরা আসছিল আমাদের সাথে দেখা করতে, কথা বলতে। ওদের আবেগ আপ্লুত হয়ে গেছিল তারেক রহমানের পাশে পেয়ে। ওই সে তখনকার কিছু ছবিও আছে আমার কাছে। তো আমার আচ্ছা, তখন ভালো লেগেছে যে ওরা হয়তো বাইরে সাধারণ মানুষের ভালোবাসা আসলে উনি অনেক পেয়েছেন, আমি চোখের সামনে দেখেছি, হ্যাঁ। তারপরে লন্ডন যেতে আপনি দেখেছেন, এটা তো সবাই জানে। এরপরে চিকিৎসা, তো সেখানকার প্রেসিডেন্ট কমরুদ্দিন সাহেব আছে, উনি মৃত। উম, তো উনি এসেছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য। ওখান থেকে ওনারই একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা বাসায় আমরা ছিলাম। পরের দিন থেকে তো ওনাকে ওয়েলিংটন হসপিটালে আমি যোগাযোগ করে ওই একজন সার্জনের সাথে যোগাযোগ করে ওনাকে দেখিয়েছি। ওনারা ওই ফিজিওথেরাপি ব্যবস্থা করেছে। ওখানকার ফিজিওথেরাপি একটু অন্যরকম, একটা লেসন একদিন এক একটা রকম। আপনি কতদিন সেই ছিলেন? আপনি কতদিন পরে ফিরলেন এই চিকিৎসার ব্যবস্থা করে? আমি ওখান থেকে আসলে এখান থেকে ছুটি নিয়ে গেছিলাম আসলে 15 দিনের জন্য। এটা সাডেন ছুটি, কি আমি যে যাবো সেটাও ভাবতে পারছিলাম না, যাবো কি যাবো না। তো ছুটির যে প্রসিডিউর ওটা তো মেনটেন করা সম্ভব ছিল না তখন। ভিসি কে বলে আমরা তখন সাডেনলি চলে গেছিলাম যে 15 দিন পরে জয়েন করবো, এরকম একটা লিখিত দিয়ে আর কি। কিন্তু আসলে তখন ওনার চিকিৎসা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এই 15 দিন পরে আমি আসতে পারিনি, আমি 1.5 মাস পরে এসেছিলাম। ওই যে এক আচ্ছা। মাস ওভার স্টে করেছিলাম, এই জন্য তো এখানে আবার তদন্ত কমিটি গঠন হয়েছে। অনেক হুম, নাজেহাল হয়েছে আসলে প্রত্যেকটা ইয়েতে। তারপর তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো। এরা ওই যে আমার দরজায় লাথি টাথি মারা শুরু করলো, হুম, আমাকে হুম, অপদস্থ করলো। তারপরে কত অস্ত্র অস্ত্র প্রদর্শন করলো, মেরে ফেলবে, এই করবে সেই করবে। জোর করে আপনার আমাকে রিজাইন লেটার নিল। তা আমি এবার শাহবাগ থানা গিয়ে একটা ডায়েরি করেছিলাম, জিডি করেছিলাম, করে তারপর হুম, ওখান থেকে কিছু না বলে চলে এসেছিলাম। তো এই স্বৈরাচার পতনের পরে 5ই আগস্ট পরে আবার আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমি বৈষম্যের শিকার। আমার 14 বছর 4 মাস পরে আমি চাকরিটা ফেরত পেয়েছি, যদিও এখনো সিনিয়রিটিটা আমি এখনো পাইনি। তারপর তো আমি অসুস্থ হয়ে গেলাম। আমার হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, ওই অবস্থায় আছি। তা আজকে আমার জন্য একটা বিশেষ দিন, যে যে উদ্দেশ্য নাকি নিয়ে গেছিলাম, আজকে সুস্থ শরীরে অনেকদিন পরে হলো, 17 বছর পরে হলো উনি বাংলাদেশের মাটিতে ফেরত এসেছেন। আল্লাহর রহমতে, জি, আল্লাহর কাছে আমি হাজার শুক্রিয়া। জি, দোলন ভাই অনেক ধন্যবাদ। আপনার সাথে আসলে যখন কথা বলছি ঠিক এই সময়টাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটা ল্যান্ড করেছে। আমি দেখতে পাচ্ছি আর কি একটা দীর্ঘ একটা ইতিহাস, যে ইতিহাসের আপনি একদম শুরুতে আপনি যুক্ত ছিলেন। এবং দর্শকরা নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই পুরনো ইতিহাসটা জানলো এবং বুঝলো যে কোন অবস্থায় তিনি গিয়েছিলেন এবং কোন অবস্থায় তিনি আজকে ফিরে আসলেন। নিশ্চয়ই দুইটার তুলনামূলক বিচার করবে এবং এই সবগুলি ইতিহাসের অংশ। দুলাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার কখনো যদি সময় হয় আপনার কাছ থেকে জানবো আরো অনেক খুঁটিনাটি দিক। আপনাকে ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। আসলে আমাদের স্মৃতিশক্তি তো অনেক কম, অনেকে হয়তো জিনিসটা ভুলে গিয়েছিলেন। আবার আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারলো ঘটনাটা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জি, আল্লাহ হাফেজ।